আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়বো, সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহুবলী। আমাদের ডব্লিউবিসিএস এর যে সিলেবাস, সেখানে বিজয়নগর এবং বাহুবলী এই দুটো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর প্রিলিমিনারিতে এখান থেকে কোশ্চেন একটা না একটা কোশ্চেন আসেই, মেন্সেও আসে, এবং এই জায়গাটা একটা ভার্স্ট জায়গা, এবং এটা খুব ফুটিয়ে পড়ার ব্যাপার আছে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসার জায়গা আছে। বিজয়নগর থেকে প্রচুর কোশ্চেন আসার স্কোপ আছে, কারণ এই জায়গাটাকে খুব ফুটিয়ে আমাদেরকে দেখতে হবে। আমাদের সিলেবাসে, ডব্লিউবিসিএস এর সিলেবাসে আমাদের যে প্রাদেশিক তিনটে রাজ্য আছে, তার মধ্যে বিজয়নগর, বাহমনি এবং বাংলা। তা আজকে আমরা বিজয়নগর এবং বাহমনি নিয়ে আলোচনা করব। বিজয়নগর বাহমনি দুটো আলাদা রাজ্য, কিন্তু আমরা আমাদের পড়ার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা দুটো রাজ্যকে একই সাথে আমরা আলোচনা করব, কারণ এই দুটো রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসটা এরা পরস্পরের সাথে সম্পৃক্ত। বিজয়নগর এবং বাহমনিকে একসাথে যদি পড়া যায়, বোঝা যায়, তাহলে মনে রাখতেও সুবিধা হবে, এবং যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে সুবিধা হবে। তো বিজয়নগর এবং বাহমনি এই যে রাজ্য দুটো, এই রাজ্য দুটো তৈরি হয়েছিল দিল্লি সুলতানেতে, যখন তুগলক বংশ মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লিতে রাজত্ব করছেন, সেই সময় এই রাজ্য দুটো, সাম্রাজ্য দুটো তৈরি হয়। এবার এই যে জায়গাগুলো, এখান থেকে বিজয়নগর বাহমনি থেকে যে বিভিন্ন কোশ্চেনগুলো আছে, আসার মতো জায়গা আছে, এক হচ্ছে এখানকার পরপর এখানকার সম্রাটদের নাম, বা এদিকে যারা সুলতান আছেন তাদের নাম, তাদের সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন। এছাড়া বিজয়নগর রাজ্যে অসংখ্য বিদেশি পর্যটক এসেছেন, তাদের বিভিন্ন বিবরণ আছে, সেই বিবরণে কে কী বলে গেছেন সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বিজয়নগর রাজ্যে যে সংস্কৃতিতে বিজয়নগর রাজ্য যে খুবই উন্নতি করেছিল, এবং তার যে বিভিন্ন রকম সেখানে যে তার যে সাহিত্য যে বিভিন্ন পাওয়া যায়, সেখান থেকে কোশ্চেন আসবার সম্ভাবনা আছে। বিজয়নগরের মুদ্রা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এই বিভিন্ন জায়গাগুলো থেকে বিজয়নগর থেকে কোশ্চেন আসার জায়গা আছে। আমরা আমাদের পরপর যে ভিডিওগুলো আমরা করব, তাতে বিজয়নগর বাহমনি আমরা পুরোটাই কভার করব। তো আজকে আমরা প্রথমে শুরু করব বিজয়নগর এবং বাহমনির সূচনাকাল থেকে। তো সেই সূচনাকালে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস আগে আমাদের জেনে নেওয়া হলো, সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহমনি এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা প্রেজেন্টে কোথায় আছে। মানে আমরা যেটা বলি যে জিওগ্রাফি যখন পড়ার সময় আমরা ম্যাপ স্টাডি করি, তেমনই হিস্ট্রি পড়ার সময় ম্যাপ স্টাডি করাটা খুব জরুরি, কারণ তাতে একটা সম্যক ধারণা হয় যে কোথায় বর্তমান দিনে এই রাজ্যটা কোথায়, সেই হিস্ট্রির যে জায়গাগুলো আমরা পড়ছি সেই রাজ্যটা এখন ভারতবর্ষে কোথায় আছে, বা বাইরের কোনো জায়গায় কোথায় আছে, এটা জানলে একটা ধারণা করতে সুবিধা হয়, জায়গাটা সম্বন্ধে বুঝতে সুবিধা হয়। তো বিজয়নগর বাহমনির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে কোথায় আছে, এটা কর্ণাটকে, প্রেজেন্টে কর্ণাটক রাজ্যে যে কালবুর্গি ডিস্ট্রিক্ট, সেই কালবুর্গি ডিস্ট্রিক্টে এই দুটো জায়গায় অবস্থিত। মানে বিজয়নগরের রাজধানী বিজয়নগর এবং আমাদের বাহমনির যে তখন রাজধানী ছিল গুলবর্গা, এই দুটোই হচ্ছে কালবুর্গি ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে আমরা একটা ম্যাপ, হাতে একটা ম্যাপ আমরা এখানে করেছি, যে ম্যাপটাতে আমরা দেখানোর চেষ্টা করছি সেই সময় বিজয়নগর এবং বাহমনি এদের জায়গাগুলো কোথায়। এটা একটা দক্ষিণ ভারতের একটা ম্যাপ। বিজয়নগর এবং বাহমনি, এই যে গুলবর্গা উপরে দেখা যাচ্ছে এবং তার নিচে বিজয়নগর, এবং এর পাশাপাশি যে রাজ্যগুলো তখন ছিল, সেটা একটা হচ্ছে একদম পূর্ব দিকে হচ্ছে ওড়িশা, তার এই পাশে হচ্ছে তেলেঙ্গানা রাজ্য ছিল। এটা কোস্টাল অন্ধ্র যেটাকে আমরা বলছি, সেখানে রেড্ডিরা রাজত্ব করতো, ভেলমরা। এবং বিজয়নগর রাজ্য একটা সময় শ্রীলঙ্কার উত্তরে জাফনা যে প্রদেশ, সেই জাফনা প্রদেশেও সেটা ছড়িয়ে পড়েছিল। মানে বিজয়নগর রাজ্যটি আস্তে আস্তে তার পরিধি বাড়তে সেটা পুরো দক্ষিণ ভারতের সমস্ত অঞ্চল জুড়ে সেটা ছড়িয়ে পড়ে। তাহলে বিজয়নগর রাজ্য অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত যদি বলা যায়, কতটা তার সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল, সেটা হচ্ছে প্রেজেন্টে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার একটা অংশ, অন্ধ্রপ্রদেশ, এবং যেটা বললাম যে শ্রীলঙ্কার উত্তরে যে জাফনা, যেটা বুক্ক জয় করেছিলেন জাফনা, সেই জাফনাতেও এটা ছড়িয়ে পড়েছিল বিজয়নগর। তো বিজয়নগর এবং বাহমনি এদের একটা কোশ্চেন আসতে পারে যে বিজয়নগর এবং বাহমনি রাজধানী কোনটা। তো বিজয়নগর এবং বাহমনির রাজধানী নিয়ে একটা বিজয়নগরের রাজধানী নিয়ে একটা কনফিউশন আছে, কিন্তু বাহমনির রাজধানী নিয়ে কনফিউশন আমি কেন সেটা বলছি। বাহমনির প্রথম যেটা বাহমনির রাজধানী, সেটা ছিল গুলবর্গা। পরবর্তীকালে এই রাজধানীটা স্থানান্তরিত হয়ে যায় বিদরে। সেটা হচ্ছে 1425 সালে রাজধানী স্থানান্তরিত হয়ে যায়। আহমদ শাহ রাজধানীটাকে স্থানান্তরিত করেন হচ্ছেন বিদরে। এটা আমরা আহমদ শাহ যখন পড়বো তখন আমরা বলবো ডিটেলসে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কারণ এটা গত বছর ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে কোশ্চেনটা এসেছিল যে বাহমনিদের রাজধানী
কত সালে চেঞ্জ হয় এবং কে চেঞ্জ করেন? এটা হচ্ছে 1425 সালে আহমদ শাহ রাজধানী গুলবর্গা থেকে বিদরে তিনি রাজধানীটাকে ট্রান্সফার করেন। আর বিজয়নগরের যে রাজধানী, বিজয়নগরের রাজধানীটা নিয়ে যেটা হচ্ছে কোশ্চেন, যে বিজয়নগরের রাজধানী কোথায়? তো বিজয়নগরের রাজধানী বলতে আমরা সাধারণত আমরা যেটা বলি যে বিজয়নগরের রাজধানী বিজয়নগর, তো সেটা হচ্ছে প্রেজেন্টে যেটা হাম্পি বলা হয়। তো কিন্তু বিজয়নগর রাজধানী অ্যাকচুয়ালি বিজয়নগরের শুধুমাত্র একটা রাজধানী নয়, বিজয়নগরের চারটে রাজধানী ছিল। কি কি রাজধানী ছিল? একটা হচ্ছে আনেগুন্ডি, একটা হচ্ছে বিজয়নগর, একটা পেনুকোন্ডা এবং হচ্ছে চন্দ্রদ্বীপ। এই চারটে হচ্ছে রাজধানী। কি কি বললাম? বিজয়নগর, আনেগুন্ডি, পেনুকোন্ডা এবং চন্দ্রদ্বীপ, এই চারটে হচ্ছে বিজয়নগরের রাজধানী। এই চারটে রাজধানীর মধ্যে রাজধানীটাকে বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য আমরা এটাকে একটা ফর্মুলা দিয়ে লিখি, আমরা যেটা লিখি আ ভেরি মেরি ক্রিসমাস, তো এটাকে আমরা লিখি আ ভেরি পেরি ক্রিসমাস, আ ভেরি পেরি ক্রিসমাস। এটা বুঝতে সুবিধা হয়। আ ফর আনেগুন্ডি, বি ফর বিজয়নগর, পি ফর পেনুকোন্ডা এন্ড সি ফর চন্দ্রদ্বীপ, আ ভেরি পেরি ক্রিসমাস। তো বিজয়নগরের যদি রাজধানী বলা হয়, তো বিজয়নগরের রাজধানী চারটি। প্রথম রাজধানী হচ্ছে আনেগুন্ডি, তারপরে বিজয়নগর, পেনুকোন্ডা এবং তারপরে চন্দ্রদ্বীপ। তো এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহমনি এই দুটো সাম্রাজ্য তৈরির কোনটা, এই দুটো সাম্রাজ্য তৈরির ইতিহাসটা, এটার পিছনে দেখতে হবে যে দিল্লি সুলতানেতে আলাউদ্দিন খলজির সময় প্রথম দক্ষিণ ভারত দিল্লি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এবং প্রত্যেক বছর সেখানে আলাউদ্দিন খলজি প্রতি 1 বছর 2 বছর অন্তর সেখানে তার সৈন্যদল পাঠাতেন এবং সেই জায়গাগুলোকে দখল করে সেখান থেকে প্রচুর পরিমাণে তারা বিভিন্ন জিনিসপত্র এবং মূল্যবান সামগ্রী সেগুলোকে নিয়ে আসতেন দিল্লিতে। এবং এই ঘটনা চলতে চলতে এইখানে দক্ষিণ ভারতে দিল্লির যে সুলতান এবং তার যে সাম্রাজ্য, তার প্রতি একটা বিরূপ মনোভাবে তৈরি হচ্ছে। বিরূপ মনোভাব আস্তে আস্তে তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, যে প্রত্যেক বছর তারা শুধু আসতে এবং প্রচুর পরিমাণে ধন সম্পদ নিয়ে তারা দিল্লিতে ফিরে যেত, যেটা মালিক কাফুর করতেন। 1325 সাল এই সময় অবধি মোটামুটি দক্ষিণ ভারতে দিল্লি সুলতানেতে সাম্রাজ্য মোটামুটি ইনট্যাক্ট ছিল, মানে যখন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়। তারপর আস্তে আস্তে এক একটা অঞ্চল, সেই অঞ্চলগুলোর মধ্যে আস্তে আস্তে বিদ্রোহ শুরু হয় এবং দিল্লির নিয়ন্ত্রণ অনেক শিথিল হতে পারে। তো বিজয়নগর এবং বাহমনি এই যে সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্যের যে উত্থান, এই উত্থানকে ব্যাখ্যা করা যায় যে একটা হচ্ছে অ্যাকশন এবং রিয়াকশন হিসেবে ব্যাখ্যা করা যায়। অ্যাকশন এবং রিয়াকশন ব্যাপারটা কি? যে দিল্লির বিভিন্ন লোকজন তারা যখন এই দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে আক্রমণ করতেন এবং সেখান থেকে যখন তারা ধনসম্পদ নিয়ে আসতেন, তাতে তাদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল, একটা রিয়াকশন তৈরি হচ্ছিল। সেই রিয়াকশন হিসেবে বলা যেতে পারে বিজয়নগরের উত্থানকে সেই দৃষ্টিকোণে ব্যাখ্যা করা যেতে পারে। বিজয়নগর কিন্তু দিল্লির অধীনতাকে মানতে চাইলেন না, নতুন একটা শক্তির ভরকেন্দ্র হিসেবে বিজয়নগর তৈরি হল। আর বাহমনির ক্ষেত্রে বলা যেতে পারে যে বাহমনি যেমন দিল্লি থেকে যেমন এই আস্তে আস্তে দিল্লির মানুষজন যখন দক্ষিণ ভারতে পেনিট্রেট করা শুরু করছেন, তখন তাদের সাথে বেশ কিছু মানুষ এসে আস্তে আস্তে থাকা শুরু করলেন দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল। আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলক ইনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়? দেবগিরি। তা দেবগিরিতে তিনি যখন রাজধানী স্থানান্তর করলেন, দৌলতাবাদ যেটাকে নাম দিলেন, তো সেই দেবগিরিতে তিনি দিল্লি থেকে প্রচুর মানুষজন এসে বসেছিলেন। তো এই মানুষজন যারা আসলেন এবং তাদের সংস্পর্শে মানে মুসলিম যে কালচার, সেটা কিন্তু আস্তে আস্তে এভাবে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। এবং দক্ষিণ ভারতে যে ছড়িয়ে পড়ে এবং এই যে আমি বললাম যে অ্যাকশন এবং রিয়াকশন, এই যে দিল্লির যে দক্ষিণ ভারতে আসা, তার অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন হিসেবে বাহমনির উত্থানকে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। যে বাহমনি তৈরি হচ্ছিল কিভাবে? দিল্লি থেকে মানুষজন এসেছিলেন, তারা মুসলিম কালচার নিয়ে এসেছিলেন এবং সেখানে বাহমনি রাজ্যটা তৈরি হচ্ছিল। আর এর ঠিক বিপরীত যেটা রিয়াকশন যেটাকে বলছি, সেটা হচ্ছে বিজয়নগরের উত্থান। তো 1336 সালে বিজয়নগর রাজ্যটি তৈরি হয় এবং বাহমনি তৈরি হয়েছে 1347 সালে। তো আমরা ডিটেলসে ঢোকার আগে যেটা জানবো যে বিজয়নগরে মোট 4টে বংশ রাজত্ব করে, সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ এবং আরবিলু বংশ। এটাও ক্রনোলজিক্যালি মনে রাখতে হবে। কি কি বললাম? সঙ্গম, শালুক, তুলুক এবং আরবিলু, পরপর 4টে বংশ রাজত্ব করে। এবং বাহমনিতে সেরকম কোনো
আলাদা আলাদা কোনো বংশ পাওয়া যায় না। বাহমনির যে ইতিহাস, একটা সময় বাহমনি রাজ্যটা ভেঙে গিয়ে অনেকগুলো ছোটো ছোটো রাজ্যে সেখান থেকে ভেঙে যায়, আমরা যখন আসবো তখন বলবো ডিটেলসে। তো এই সঙ্গম, শালুক, তুলুক এবং আরবিডু, এই যে বংশগুলো, এই বংশের রাজা, সঙ্গম বংশের রাজা, এবং তার সাথে তার কন্টেম্পোরারি বাহমনি রাজ্যের যারা সুলতান, তাদেরকে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে বিজয়নগর রাজ্যটা 1336 সালে তৈরি হয় এবং তৈরি করা হচ্ছে হরিহর এবং বুক্ক বলে দুই ভাই। এই হরিহর এবং বুক্ক এরা দুজন ছিলেন প্রতাপরুদ্রদেব, যিনি বরঙ্গল, তেলেঙ্গানা যেটাকে বলি, সেই বরঙ্গলে যিনি শাসক প্রতাপরুদ্রদেব, তার আন্ডারে এরা দুজন চাকরি করত। তো দক্ষিণ ভারতে যখন মোহাম্মদ বিন তুগলকের বাহিনী ঢোকে তখন এদের চাকরি চলে যায় এবং এরা তখন ওখান থেকে পালিয়ে আসে এবং পরবর্তীকালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সুলতান তখন তাদের দায়িত্ব দিলেন যে দক্ষিণ ভারতে তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। কিন্তু হরিহর এবং বুক্ক দক্ষিণ ভারতে যখন চলে আসলেন, তখন এই আনেগুন্ডি, যেটাকে আমরা বলছিলাম যে প্রথম বিজয়নগরের যে রাজধানী, আনেগুন্ডিতে যখন আসলেন তখন সেখানে বলা হয় যে একজন সাধক, যার নাম হচ্ছেন মাধব বিদ্যানন্দ এবং তার ভাই সায়নাচার্য, এই দুজনের সংস্পর্শে এসে এরা আবার হিন্দু ধর্মে তারা কনভার্টেড হয়ে যায় এবং নতুন একটা রাজ্য তারা তৈরি করলেন, যেটার নাম হচ্ছে বিজয়নগর বা বিদ্যানগর। বিজয়নগর মানে আমরা বুঝি যেটা হচ্ছে সেটি মানে যুদ্ধে বিজয় আর কি, বিজয়নগর, যিনি জয় হচ্ছে যে নগর, এবং এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে বিদ্যানগর বলা, যেটা বোঝাই যাচ্ছে যে বিদ্যানগর মানে হচ্ছে এখানে শিক্ষার জন্য যে শহর। তো হরিহর এবং বুক্ক এই দুজন ভাই, এই দুই ভাই, এরা বিজয়নগর রাজ্যটা তৈরি করলেন 1336 সালে। তো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বিজয়নগর রাজ্য কবে তৈরি হয়েছিল, আমাদের যে কোনো সময় কোশ্চেনটা আসতে পারে। 1336 সালে বিজয়নগর রাজ্য তৈরি হয় এবং বাহমনি তৈরি হচ্ছে 1347 সালে। তো এই যে হরিহর এবং বুক্ক, এরা হচ্ছে এই যে আমি প্রথম বলছিলাম যে চারটে বংশ, সেই প্রথম যে বংশ সঙ্গম, সেই সঙ্গম বংশের প্রথম শাসক হচ্ছেন এই হরিহর। তো এর নাম, এই বংশটার নাম সঙ্গম কেন? কারণ হরিহর এবং বুক্কর বাবার নাম ছিল হচ্ছে সঙ্গম, সেই জন্য এই বংশটার নাম হচ্ছে সঙ্গম বংশ। তো সঙ্গম বংশের প্রথম যিনি শাসক তিনি হচ্ছেন হরিহর ফার্স্ট। এই হরিহর ফার্স্ট, হরিহর সেকেন্ড, এই যে নামগুলো বিজয়নগরের ক্ষেত্রে বা বাহমনির ক্ষেত্রে আমরা দেখবো 1, 2, 3 এরকম বারবার এসছে। এই নাম দেবরায় 1, দেবরায় 2, এগুলোকেও আমাদের মনে রাখতে হবে। তো প্রথম হরিহর তিনি তৈরি করলেন এই রাজ্য এবং তিনি তার রাজত্বকাল হচ্ছে 1336 সাল থেকে 1356 সাল। তিনি মোট 20 বছর রাজত্ব করেন এবং হরিহরের পরে, হরিহর প্রথমের পরে তার ভাই বুক্ক ফার্স্ট, তিনি তারপরে সিংহাসনে বসেন এবং তিনি 1356 থেকে 1377 সাল অবধি রাজত্ব করেন। তো এই ভাই, দুই ভাই, এরা প্রথম বিজয়নগর সাম্রাজ্যে পত্তন করেন। উল্টো দিকে তার পাশেই সেখানে তৈরি হচ্ছে অন্য একটা রাজ্য সেই সময়, সেটার নাম হচ্ছে বাহমনি। বাহমনি যেটা বললাম যে বাহমনি সেই দিল্লি থেকে মানুষজন এসে সেখানে আস্তে আস্তে মুসলিম ধর্ম ছড়িয়ে পড়ে, ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং সেখানে বাহমনি রাজ্য তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। তো এই বাহমনিতে একটা সময় দেখা, মানে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এখানে একটা বিদ্রোহ দেখা দিয়েছিল এবং যে বিদ্রোহটা মোহাম্মদ বিন তুগলকের প্র্যাকটিক্যালি কন্ট্রোলটাই পুরো চলে গেছিল দাক্ষিণাত্যের উপর। তো তখন সেই বিদ্রোহের যারা নেতৃত্ব দেন তার মধ্যে থেকে একজন হাসান বলে একজন, তিনি সুলতানের সমস্ত বাহিনীকে সরিয়ে দিয়ে এই কর্ণাটকের এই গুলবর্গা অঞ্চলে তিনি একটা নতুন স্বাধীন একটা রাজ্য তৈরি করলেন, যেটার নাম হচ্ছে বাহমনি রাজ্য। তো এই হাসান, তিনি তার নাম নিয়েছিলেন হচ্ছে বাহমন শাহ, উপাধি নিয়েছিলেন এবং এই বাহমন শাহ উপাধি থেকে এই রাজ্যটা হচ্ছে বাহমনি। এটা নিয়ে অনেক রকম বিভিন্ন মানে গল্প আছে যে কেন বাহমনি বলা হয়। তিনি একজন ব্রাহ্মণের একসময় কর্মচারী ছিলেন, তার জন্য তার নাম বাহমন, সেটা থেকে ব্রাহ্মণ থেকে বাহমন ইত্যাদি ইত্যাদি। সেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে যে বাহমনি রাজ্যটা কত সালে তৈরি হলো? বাহমনি রাজ্যটা তৈরি হলো হচ্ছে 1347 সালে এবং এর প্রথম শাসক কে? বাহমন শাহ, যিনি 1347 সাল থেকে 1358 সাল অবধি রাজত্ব করেন। এবং এই বাহমন শাহ রাজত্বকাল এবং হরিহর ফার্স্ট রাজত্বকাল, এই যে আমরা পরপর আমাদের মনে রাখতে হবে যে হরিহর একের সময় বাহমনি রাজ্যে কে শাসক ছিল। হরিহর এক রাজত্ব করছেন 1336 থেকে 1356, বাহমন শাহ রাজত্ব করছেন 1347 থেকে 1358 সাল অবধি। তো এই দুজন হচ্ছেন কন্টেম্পোরারি। তো এদের এরকমভাবে আমাদের মনে রাখতে হবে। আমরা বলেছি হরিহর একের পরে এসছে বুক্ক ফার্স্ট,
আর বাহমন শাহর পরে বাহমন শাহর মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ ফার্স্ট, মনে রাখতে হবে মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ শাহ প্রথম, তিনি সিংহাসনে বসেন। মোহাম্মদ শাহ 1358 থেকে 1375 সাল অবধি রাজত্ব করেন। এই যে মোহাম্মদ শাহ এবং বুক্কো, এদের দুজনের সময়কালটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে বিজয়নগর এবং বাহুমনি বলতে দুটো রাজ্য নিয়ে যখন আমরা আলোচনা করি তখন মেন যেটা টপিক আছে সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহুমনির যে পারস্পরিক যে কনফ্লিক্ট, তাদের যে পারস্পরিক যে সংগ্রাম, সেই সংগ্রামের যে ইতিহাস, এই সংগ্রামের ইতিহাস শুরু হয়েছিল কিন্তু মোহাম্মদ শাহ এবং বুক্কোর সময় থেকে। বুক্কো ফার্স্ট এবং মোহাম্মদ শাহ ফার্স্ট, এই দুজনের সময় থেকে কিন্তু বিজয়নগর এবং বাহুমনির মধ্যে সংঘাত শুরু হয়। তো সেই সংঘাত শুরু হয়, এইটা নিয়ে আমাদের যেটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে সংঘাত কোন জায়গা নিয়ে সংঘাত হয়েছিল বা কি ছিল সংঘাতের বিষয়। তো যেটা আমরা জানি যে সংঘাতের বিষয় এখানে যে রায়চুর দোয়াব, রায়চুর দোয়াবকে কেন্দ্র করে তাদের মূল যে কনফ্লিক্টটা ছিল রায়চুর দোয়াবকে কেন্দ্র করে। রায়চুর দোয়াব মানে হচ্ছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা এই নদীর মধ্যবর্তী যে দোয়াব, সেই দোয়াবের উপর অধিকার কার থাকবে সেটা নিয়ে অ্যাকচুয়ালি বিজয়নগর এবং বাহুমনির মধ্যে সংগ্রাম শুরু হয়। কিন্তু এখানে আমাদের ডব্লিউবিসিএস এর জন্য মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রায়চুর দোয়াব নয়, শুধুমাত্র রায়চুর দোয়াব নয়, রায়চুর দোয়াব ছাড়া আরো দুটো জায়গা ছিল যে দুটো জায়গা নিয়ে এদের মধ্যে গন্ডগোল ছিল। একটা হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল, এবং তৃতীয়টা হচ্ছে কোঙ্কণ উপকূল যেটা মাঠাওয়াড়ি অঞ্চল বলে। তো আমি কি কি বললাম? তিনটা অঞ্চল বললাম। একটা হচ্ছে রায়চুর দোয়াব, যেটা খুব কমন, সবাই আমরা জানি রায়চুর দোয়াবের কথা, কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী দোয়াব। দ্বিতীয় বললাম হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যবর্তী দোয়াব, এবং থার্ড বললাম যেটা কোঙ্কণ অঞ্চল, যেটাকে বলা হচ্ছে মাঠাওয়াড়ি রিজিয়ন, সেই অঞ্চলটা নিয়ে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়। তাহলে আমাদের যদি ডব্লিউবিসিএস এ কোশ্চেন আসে যে অপশন হিসেবে আসে যে কোনগুলো এদের মধ্যে সংগ্রামের জন্য কোন কোন অঞ্চলগুলো দায়ী, তো আমাদের এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র রায়চুর দোয়াব নয়, আরো দুটো অঞ্চল আমি বললাম, সেই দুটো অঞ্চলে কিন্তু একইভাবে সেই দুটো অঞ্চলকে নিয়ে এদের মধ্যে লড়াই ছিল। এবং এই লড়াইটা শুরু হলো কাদের সময়? লড়াইটা শুরু হলো বুক্কো ফার্স্ট এবং মোহাম্মদ শাহ ফার্স্টের সময়। বুক্কোর টেনিওর হচ্ছে 1356 থেকে 1377, এবং মোহাম্মদ শাহ টেনিওর হচ্ছে 1358 থেকে 1375 সাল। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বুকের ক্ষেত্রে কিছু ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আমাদের একটু মনে রাখা দরকার। এক হচ্ছে বুক্কোর যে সময়কাল, সেই সময়কালে কথা, তার যে ইতিহাস ঘটনা, সেগুলো আমরা কোন বই থেকে বা কি থেকে জানতে পারি। এখানে মনে রাখতে হবে যে বুক্কোর ক্ষেত্রে আমরা জানতে পারি মাদুরা বিজয়ম বলে একটি বই আছে, যেই বই থেকে আমরা বুক্কের সম্বন্ধে আমরা জানতে পারি। বইটার নাম কি বললাম? মাদুরা বিজয়ম। মাদুরা বিজয়ম মানে হচ্ছে মাদুরা যে অঞ্চল, যেটা সেই সময় মাদুরা আমাদের একদম দক্ষিণ দিকে যে মাদুরা ছিল, এবং বিজয়নগরের সাথে প্রথম যে যুদ্ধ, প্রথম যে লড়াই, কারণ বিজয়নগর রাজ্য যখন সূচনা, তখন কিন্তু বাহমনি রাজ্য তৈরি হয়। তাহলে তখন তাদের সাথে প্রথম তাদের গন্ডগোল শুরু হয়। প্রথম গন্ডগোল শুরু হয়েছে মাদুরার বীরবলালের সাথে। তারপরে বীরবলাল পরবর্তীকালে মারা যান, এবং এই যে ঘটনা, এই মাদুরাকে নিয়ে, মাদুরাই যে অঞ্চল সেটাকে নিয়ে, সেই যে অঞ্চলটাকে জেতা, এইটাকে নিয়ে একটা বই আছে, বইটার নাম হচ্ছে মাদুরা বিজয়। মাদুরা বিজয়। তো মাদুরা বিজয় এই বইটা রাইটার লেখিকা ছিলেন হচ্ছেন গঙ্গাম্বিকা। এই গঙ্গাম্বিকা কে ছিলেন এটা নিয়ে একটা কনফিউশন আছে। কেউ কেউ বলেন যে গঙ্গাম্বিকা হচ্ছে অ্যাকচুয়ালি বুকের স্ত্রী, আবার কেউ কেউ বলেন যে গঙ্গাম্বিকা হচ্ছে বুকের পুত্রবধূ, মানে বুকের যে ছেলে কাম্পানা, সেই কাম্পানার ওয়াইফ হচ্ছে গঙ্গাম্বিকা। গঙ্গাম্বিকা বা গঙ্গাম্বিকা। এই মাদুরা বিজয়ম বইটা থেকে আমরা বুকের যে ইতিহাস, বুক্কো ফার্স্টের যে ইতিহাস, সেটা আমরা জানতে পারি মাদুরা বিজয়ম বইটা থেকে। তো বুকের ইতিহাস কি কি আমরা সেখানে জানতে পারি? এক হচ্ছে বুক্কো যে বিভিন্ন যুদ্ধগুলো জয় করেছিলেন, বিভিন্ন জায়গাগুলোকে তিনি যে দখল করেছিলেন, সেই সম্বন্ধে জানতে পারি। যেমন একটু আমি বলেছিলাম যে বিজয়নগর রাজ্য ছড়িয়ে পড়েছিল শ্রীলঙ্কার উত্তরে জাফনা প্রদেশে। তো এই জাফনা জয় করানো হচ্ছে বুক্কো, জাফনা অঞ্চলটা বুক্কো জয়। এছাড়া বুক্কো বলা হয় যে চীনের সাথে বুক্কো তার বিভিন্ন তার সম্পর্ক ছিল, তার রাজনৈতিক সম্পর্ক ছিল চীনের সাথে, এবং বুক্কো চীনে তার দূত পাঠাতেন ইত্যাদি ইত্যাদি, এবং ইনফরমেশন বুক্কো সম্বন্ধে আছে। আর আরেকটা ইনফরমেশন বুক্কো সম্বন্ধে যেটা জরুরি, সেটা হচ্ছে
বুক্কোর একটা উপাধি ছিল। বুক্কের উপাধি বেদমার্গ প্রতিষ্ঠায়ক। বুক্কের উপাধি হচ্ছে বেদমার্গ প্রতিষ্ঠায়ক। তাহলে বুক্কের সম্বন্ধে কি কি ইনফরমেশন আমরা পেলাম? বুক্কোর সম্বন্ধে ইনফরমেশন পেলাম প্রথম, যেটা হচ্ছে বুক্কোর সময় থেকে প্রথম বিজয়নগর এবং বাহমনি রাজ্যের মধ্যে সংঘাত শুরু। কোন কোন অঞ্চল নিয়ে সংঘাত সেটা বললাম। বুক্কের উপাধি বললাম বেদমার্গ প্রতিষ্ঠায়ক। বুক্কো জাফনা প্রদেশ জয় করেন। বুক্কো চীনের সাথে দুধ বিনিময় করেছেন। এবং এই যে ঘটনাগুলো আমরা জানতে পারি একটা বই থেকে। বইটার নাম হচ্ছে মাদুরা বিজয়ম, যে বইটার লেখক হচ্ছে গঙ্গাম বিকা বা গঙ্গাম দেবী। এই হচ্ছে বুক্কোর সম্বন্ধে আমাদের ইনফরমেশন। এই বিজয়নগরের এই যে রাজা যারা আছেন প্রত্যেকের সম্বন্ধে কিছু কিছু ইনফরমেশন আমরা পাবো এবং সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে আসার মতো যেটা কোশ্চেন সেটা হচ্ছে অবশ্যই চীনের সাথে দুধ বিনিময়, এই কোশ্চেন আসতে পারে। এবং গঙ্গাম্বিকার যে লেখা বইটা মাদুরা বিজয়ম সেটাও ইম্পর্টেন্ট, এবং বেদমার্গ প্রতিষ্ঠা, এই তিনটে ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। যাই হোক, বুক্কোর পরে সিংহাসনে বসলেন দ্বিতীয় হরিহর। এই আমি একটু আগে যেটা বলছিলাম যে এই বিজয়নগর রাজ্যে এরকম হরিহর ফার্স্ট, হরিহর সেকেন্ড, দেবরায় ফার্স্ট, দেবরায় সেকেন্ড, এরকম বিরূপাক্ষ ফার্স্ট, বিরূপাক্ষ সেকেন্ড, এরকম আসতে থাকবে। তো বুক্কের পরে যিনি সিংহাসনে বসলেন তার নাম হচ্ছেন, তিনি হলেন দ্বিতীয় হরিহর। তার রাজত্বকাল হচ্ছে 1377 থেকে 1404 সাল। এই দ্বিতীয় হরিহর, একেই অ্যাকচুয়ালি বলা হয় যে বিজয়নগর রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। কারণ এর আগে হরিহর প্রথম এবং বুক্কো ফার্স্ট, এরা দুজন কেউই কোনো রাজকীয় উপাধি, যেগুলোকে বলা হয় সেই রাজকীয় উপাধি কিন্তু কেউ গ্রহণ করেননি। হরিহর সেকেন্ড, ইনি প্রথম রাজকীয় উপাধিগুলো গ্রহণ করা শুরু করলেন, এবং এই জন্য একে ট্রিট করা হয় ইনি হচ্ছেন প্রথম, বা ইনি হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়নগর রাজ্যে। এবং ইনি আস্তে আস্তে মানে নিজেকে সম্রাট হিসেবে তিনি নিজেকে ক্লেম করেন। তো হরিহর সেকেন্ডের যে রাজত্বকাল সেটা বললাম 1377 থেকে 1404। তো হরিহর সেকেন্ডের নিয়েও বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় হরিহরের সময় যে ইনফরমেশনটা বললাম, যে দ্বিতীয় হরিহর প্রথম রাজকীয় উপাধি নেন, মহারাজাধিরাজ, পরমেশ্বর, এই উপাধিগুলো দ্বিতীয় হরিহর নিয়েছেন। তো দ্বিতীয় হরিহরের সমসাময়িক হচ্ছে আলাউদ্দিন ওয়ান বাহমনি রাজত্বে। তো আলাউদ্দিন ওয়ান আমরা দেখতে পাচ্ছি, আলাউদ্দিন ওয়ান 1375 থেকে 1378 সাল অবধি রাজত্ব করেন, মাত্র 3 বছর তার রাজত্বকাল। তো এখানে যেটা ইনফরমেশন একটা মাথায় রাখার, আলাউদ্দিন ওয়ানের সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, যে ঘটনাটা পরবর্তীকালে বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে এই সময় এখানে আমিরদের মধ্যে একটা দ্বন্দ্ব সূচনা। বাহমনি রাজ্যের যে আমিরদের যে গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীর মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক ছিল, তার মধ্যে তুর্কি, মোগল, ইরানি, পার্সি, এরা প্রত্যেকেই ছিলেন। তার সাথে ছিলেন হচ্ছেন সেখানকার দক্ষিণ ভারতের মানুষজন। এইটা নিয়েই বাহমনিদের আমির গোষ্ঠীটা ছিল। তো গন্ডগোল যেটা শুরু হলো, এই দক্ষিণ ভারতীয়দের সাথে বিদেশি আমিরদের একটা দ্বন্দ্ব শুরু হলো। কারণ বিদেশি আমিররাই দেখা যেত যে ম্যাক্সিমাম যে বড় বড় যে পোর্টফোলিওগুলো, সেগুলো বিদেশি আমিরদের অধিকারে থাকতো। তো আলাউদ্দিন ওয়ানের সময় এই গন্ডগোলটা শুরু হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষিণ এবং পরদেশি আমিরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে পরবর্তীকালে বিজয়নগর রাজ্য, এই বাহমনি রাজ্য ধ্বংস যে হয়েছিল, তার পিছনে এই দ্বন্দ্বটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ মাহমুদ গাওয়ারকে যখন হত্যা করা হয়, মাহমুদ গাওয়ানও ছিলেন ইরানের লোক, তো তাকেও মূলত এই কারণেই তাকে হত্যা করা হয় যেহেতু তিনি পরদেশি আমির, এবং মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি রাজ্যের একজন প্রকৃত সুরবীর যাকে বলা যায়। তিনি একাই একটা সময় দীর্ঘ সময় বাহমনি রাজ্যটাকে ধরে রেখেছিলেন। তো তাকে হত্যার পরেই দেখা যায় বাহমনি রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যাই হোক, তো হরিহর দুই, তারপর হরিহর দুই আমরা দেখলাম 1377 থেকে 1404 অব্দি রাজত্ব করেছেন, এবং আলাউদ্দিন ওয়ান 78 সাল অব্দি রাজত্ব করেন। আলাউদ্দিন ওয়ানের পরে বাহমনি রাজ্যে সিংহাসনে বসেন দ্বিতীয় মোহাম্মদ। এই দ্বিতীয় মোহাম্মদ 1378 থেকে 1397 সাল অব্দি রাজত্ব করেন। দ্বিতীয় মোহাম্মদের সময় এই যে বাহমনির সঙ্গে বিজয়নগরের যে গন্ডগোল, কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট
একমাত্র দ্বিতীয় মোহাম্মদের সময় এরকম কোনো গন্ডগোলের কোনো তথ্য আমরা পাইনি। মানে এই সময়টা ছিল শান্তিপূর্ণ একটা অবস্থা ছিল। মোহাম্মদ শাহ নিজে শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি মূলত সংস্কৃতি জগতের মানুষ। তিনি কবিতা লিখতেন, তাকে অ্যারিস্টটল বলা হয়। প্রজাহিত হিসেবে একজন শাসক এই দ্বিতীয় মোহাম্মদ 1378 থেকে 1397 সাল অব্দি রাজত্ব করেন। এই সময় খুব বেশি ঘটনা নেই বা খুব বেশি ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই। দ্বিতীয় মোহাম্মদের পর সিংহাসনে বসেন ফিরোজ শাহ। 1397 সালে ফিরোজ শাহ সিংহাসনে বসেন, 1422 সাল অব্দি রাজত্ব করেন। এবং ফিরোজ শাহ রাজত্বকালে কিন্তু ফিরোজ শাহর সাথে বিজয়নগরের সাথে বাহমনিদের আবার যুদ্ধ সংঘাত শুরু হয়। তো ফিরোজ শাহ হরিহরের শেষ দিকে ফিরোজ শাহ সিংহাসনে বসেছিলেন এবং হরিহর দুইয়ের সাথে ফিরোজ শাহ বেশ কয়েকবার যুদ্ধ হয়। তার মধ্যে একটা যুদ্ধ আছে যেটা হচ্ছে 1398 সালে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কিন্তু ফিরোজ শাহ জয়লাভ করেন। 1398 সালে যে যুদ্ধ, সেই যুদ্ধে ফিরোজ শাহ জয়লাভ করেন, হরিহর দুই সেই যুদ্ধে হেরে যান। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 1398 সাল, এই সালটার একটা অন্য একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি? এই যে 1398 সাল, এই 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেন। তাহলে 1398 সালে তৈমুরলং যে ভারত আক্রমণ করেন, আমাদের কেন এই সালটা আমরা মনে রাখছি? যে যদি কখনো এরকম কোশ্চেন আসে যে তৈমুরলং যখন ভারত আক্রমণ করলেন তখন বাহমনি রাজ্যের সুলতানকে বা তখন বিজয়নগর রাজ্যের সম্রাটকে, তো এরকম যদি কখনো কোশ্চেন আসে, এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে, আসতেই পারে। যে তৈমুরলংয়ের ভারত আক্রমণের সময় যেমন আসে, যখন বাবর ভারত আক্রমণ করেছেন তখন বিজয়নগর রাজ্যের রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। তো এরকম কোশ্চেন আসতে পারে যে তৈমুরলং যেহেতু এই সালটা ইম্পর্টেন্ট, এই সালে 1398 সাল, এই সালে বিজয়নগর রাজ্যের রাজাকে এবং বাহুবলীর সুলতানকে। তো আমরা দেখতে পাচ্ছি বিজয়নগরের তখন রাজা ছিলেন কে? হরিহর সেকেন্ড, এবং বাহুবলীর রাজা ছিলেন ফিরোজ শাহ। এবং ফিরোজ শাহর সাথে তৈমুরলং এর একটা রাজনৈতিক একটা সম্পর্ক তৈরি হয় এবং তৈমুরলং ফিরোজ শাহকে এখানে রাজত্ব করবার জন্য তাকে সম্মতি দেন, স্বীকৃতি দেন এবং তিনি ফিরোজ শাহ তখন রাজত্ব করছিলেন। যাই হোক, যেটা বললাম 1398 সালে একটা জিনিস ঘটেছিল, যেটা হচ্ছে হরিহর দুইয়ের সাথে ফিরোজ শাহ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে হরিহর দুই হেরে যান। তো হরিহর দুই 1404 সাল অব্দি রাজত্ব করবার পর খুব সামান্য সময়ের জন্য বিরূপাক্ষমান এবং বুক্কো টু এরা দুজন সিংহাসনে বসেছিলেন। এটা খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট তথ্যটা জানা থাকার দরকার যে বিরূপাক্ষমান এবং বুক্কো টু এরা দুজন সিংহাসনে বসেন। 1406 সালে সিংহাসনে বসলেন দেবরায় ফার্স্ট। এটা খুব ইম্পর্টেন্ট। দেবরায় ফার্স্ট 1406 থেকে 1422 সাল অব্দি রাজত্ব করেন এবং তার সঙ্গে ফিরোজ শাহ কিন্তু একই রকম ভাবে যুদ্ধ হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ হচ্ছে 1406 সালের যুদ্ধ। 1406 সালের এই যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। এই যুদ্ধে দেবরায় ওয়ান কিন্তু ফিরোজ শাহর কাছে হেরে যান। ফিরোজ শাহ, তার মানে আমরা দেখতে পাচ্ছি ফিরোজ শাহ যুদ্ধে কিন্তু হরিহর দুইকেও পরাজিত করেন এবং দেবরায় এককেও তিনি পরাজিত করেন 1406 সালের যুদ্ধে। তো এই 1406 সালের যে যুদ্ধটা, এই যুদ্ধে হেরে যাওয়ার পর, এই যুদ্ধটার একটা নাম আছে, এই যুদ্ধটাকে বলা হয় হচ্ছে গোল্ডস্মিথ ডটার্স ওয়ার, এটা বলা হয়। এবং এই যুদ্ধের পর দেবরায় এক তার মেয়েকে ফিরোজ শাহর সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে একটা সমঝোতার জায়গা করতে চেয়েছিলেন, যদিও সেরকম কিন্তু বাস্তবে সেরকম কিছু ঘটেনি। কারণ এরপরেও সীমান্ত বিরোধ বাহুমনি এবং বিজয়নগরের মধ্যে লেগেই ছিল এবং যুদ্ধও হয়েছে। তার মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছিল 1420 সালে। বলা হয় এই যুদ্ধটায় কিন্তু বাহুমনিরা জয়লাভ করতে পারেনি। 1420 সালের যুদ্ধটায় কিন্তু বিজয়নগর রাজ্য এইটাতে জয়লাভ করেছিল। যাই হোক, এই যে 1420 সালের এই যুদ্ধটা, এইটার একটা গুরুত্ব হচ্ছে এই 1420 সালের যুদ্ধে যখন ফিরোজ শাহ হেরে গেলেন, তখন কিন্তু ফিরোজ শাহর যে মানে তার যে অবস্থান সেটা অনেকটা নড়বড়ে হয়ে যায় এবং ফিরোজ শাহকে সিংহাসন ত্যাগ করতে ফিরোজ শাহ বাধ্য হন। 1420 সালের পর তিনি আর তাকে আর সুলতান হিসেবে কেউ বাউন রাজ্যে কেউ মানছিলেন না, ফলে তিনি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং 1422 সালে আহমদ শাহ সিংহাসনে বসেন। তাহলে এই সময়টা তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কি কি আমরা পেলাম? একটা হচ্ছে 1398 সালে ফিরোজ শাহর সঙ্গে যুদ্ধ হয় হরিহর দুয়ে, যেখানে ফিরোজ শাহ জয়লাভ করেন এবং 1398 সালে তৈমুরলং ভারতবর্ষে ছিলেন। এরপরে 1406 সালে যেটা যুদ্ধ বললাম যে গোল্ডস্মিথ ডটার্স ওয়ার, যেটাতে 1406 সালে হয়েছিল, সেখানে দেবরায় এক সেই যুদ্ধে কিন্তু ফিরোজ শাহর কাছে হেরে যায়। এবং 1420 সালের যেটা যুদ্ধ বললাম, সেই 1420 সালের যুদ্ধে
ফিরোজ শাহ কিন্তু এবার বিজয়নগর কিন্তু জয়লাভ করে, ফিরোজ শাহ এই যুদ্ধে হেরে যায়। তো দেবরায় একের সময় একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে দেবরায় একের সময় নিকোলাই কোন্টি ভারতবর্ষে আসেন। ইটালির পর্যটক নিকোলাই কোন্টি ভারতবর্ষে আসেন। যখন এরপরে পর্যটকদের নিয়ে পড়াবো বলবো, তখন শুধু পর্যটকরা কে কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো। যাই হোক, এটা মাথায় রাখতে হবে যে 1420 সাল, এই যে 1420 সাল, এই সালে কি হলো, এই সালে বললাম একটা যুদ্ধ হলো, এবং এই সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই 1420 সালে নিকোলাই কোন্টি ভারতবর্ষে আসেন, যেটা ডব্লিউবিসিএস এর আগে বেশ কয়েকবার কোশ্চেন এসেছে, এবং এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে দেবরায় 1 না দেবরায় 2। তো এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই, কারণ দেবরায় 1 এর যে টেনিওর সেটা হচ্ছে 1406 থেকে 1422 সাল অবধি, এবং নিকোলাই কোন্টি ভারতবর্ষে আসেন 1420 সালে। আবার দেবরায় 2 1426 সালে সিংহাসনে বসেন। ফলে নিকোলাই কোন্টির এই সময়টা কিন্তু দেবরায় 2 এর সাথে ম্যাচ করছে। কিন্তু কোনো বইতে তথ্যগত অসঙ্গতি থাকবার জন্য স্টুডেন্টদের এটা একটা সমস্যা হয় যে নিকোলাই কোন্টি কোন সময় এসেছেন, এবং আমাদের রেড্ডির বইতেও যেটা আছে যে 1420 সালে নিকোলাই কোন্টি দু জায়গায় দু রকমের আছে, এক জায়গায় আছে দেবরায় ফার্স্টের সময় এসেছিল, এক জায়গায় আছে দেবরায় সেকেন্ডের সময় এসেছিল। তো এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই, দেবরায় 1 এর সময় এসেছিল নিকোলাই কোন্টি। তার বর্ণনা আছে, তিনি বিজয়নগরকে বর্ণনা করেছেন, তিনি বলেছিলেন যে এটা প্রায় 60 মাইল পরিধি যুক্ত একটা শহর। তো নিকোলাই কোন্টি, এটা মাথায় রাখতে হবে, তিনি ছিলেন ইতালির পর্যটক, 1420 সালে এসেছেন এবং দেবরায় ফার্স্টের সময় এসেছেন। দেবরায় ফার্স্টের ক্ষেত্রে আর একটা ইনফরমেশন, যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দেব, সেটা দেবরায় ফার্স্ট কৃষির উন্নতির জন্য কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছিলেন, প্রচুর খাল খনন করেছিলেন, এবং তার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেবরায় 1 এর সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি তুঙ্গভদ্রা নদীর উপরে একটা বাঁধ নির্মাণ করেন। তো এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে তুঙ্গভদ্রা নদীর উপরে বাঁধ নির্মাণ, তুঙ্গভদ্রা নদীর উপর বাঁধ নির্মাণ করেন দেবরায় ফার্স্ট। তাহলে দেবরায় ফার্স্টের এই তথ্যগুলো আমাদের মাথায় রাখে, আমাদের ডব্লিউবিসিএস এর যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমাদের মোটামুটি সবকটাই কভার হয়ে যাবে। নেক্সট এপিসোডে আমরা সঙ্গম অংশ শেষ করব।